দর্শক, বিগত সরকারের আমলে যেই ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, তারই একজন আমরা দেখতে পাচ্ছি এখন প্রবাস জীবন থেকে আজকে তিনি দেশে ফিরেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং তিনি কিন্তু বিএনপির সাংসদ নির্বাচনের একজন ক্যান্ডিডেট। আমরা তার কাছ থেকে তার সাথে যে নেতাকর্মী রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তিনি কিন্তু ২০২৩ সালের ২০শে জুলাই কিন্তু উত্তরার একটি রেস্টুরেন্টের সামনে থেকে সাদা পোশাকধারী কিছু দুর্বৃত্তের হাতে কিন্তু অপহরণ হয়েছিল। তারপর থেকে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার সেখান থেকে মুক্তির পর কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রবাস জীবন নিয়েছিলেন। তিনি কিন্তু সেই দীর্ঘ প্রবাস জীবনের পর কিন্তু তিনি দেশে ফিরেছেন। আমরা তার কাছে জানতে চাইব। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দিতে এসেছে উত্তরাতে। আমরা তার কাছে এখন জানতে চাইবো যে আচ্ছা, এই যে আপনি দেশ ত্যাগ করেছিলেন, আসলে এর মূলত কারণটা কী ছিল? এবং আমরা জানতে পেরেছি আপনার সহকর্মীদের কাছ থেকে যে আপনি ২০২৩ সালে অপহরণের শিকার হয়েছিলেন, তো তারপর থেকে আপনি দেশে নেই। তো আসলে আমার আরটিভির মাধ্যমে আপনি দর্শকদের এই বিষয়টি একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমত, আজকে আমি একটা স্বাধীন বাংলাদেশে আপনার সাথে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো একটা পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ছাত্র জনতার। আজকে যে পরিবেশটা তৈরি হয়েছে, দ্বিতীয় একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এটা সম্পূর্ণ ছাত্র জনতা। তারা বাংলাদেশের গত ১৫ বছর যাবৎ যে স্বৈর শাসক হাসিনা যেভাবে আমাদের সারা বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসছিলেন, এই হাসিনা বিভিন্নভাবে আমাদের মুখ চেপে ধরে রাখছিলেন যেন আমরা কথা না বলতে পারি। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে কাজ করি। আমি কসবা আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়াতে আমি সবসময় বিএনপির সাথে কাজকর্ম করতেছি। কিন্তু আমার কাজকর্মে ঈর্ষান্বিত হয়ে আমি 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 আসলে আমার কোনো পোস্ট পজিশনও নাই, কিন্তু রাতে আমি এই উত্তরার এই বিনসেনেরুমা থেকে আমি সিলেট থেকে আসছিলাম। আমার মাকে নিয়ে সিঙ্গাপুরে ট্রিটমেন্টে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে তারা গুম করে ফেলছে। এবং আপনি তো জানেন গুম করার পরিবেশটা কি থাকে। আমি কোনো কিছু বোঝার আগেই আমার হাত পা বেঁধে, আমার চোখ বেঁধে আমাকে গাড়িতে উঠায় অমানসিক নির্যাতন করছে। ওই গাড়িটার মধ্যেই একটা মনে হয় যে রিমান্ডের একটা সেল। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। ওইটার বিশ্লেষণ আমি করতে পারবো না। 16.5 ঘন্টা পর্যন্ত আমাকে অমানসিক নির্যাতন করার পরে কিন্তু আমি হার্ট অ্যাটাক করছি। আমার হার্টে 2টা রিং পরানো হয়েছে। এরপরে উন্নত চিকিৎসার জন্য আমি দেশের বাইরে সিঙ্গাপুরে গেছি। তারপরে আমি লন্ডন চলে গেছি। আমি বাংলাদেশে আসার অনেক চেষ্টা করছি, কিন্তু বাংলাদেশে আমি আসার মতো সাহস পাই নাই, পরিবেশ পাই নাই। যে ধ্বংসযজ্ঞ শেখ হাসিনা চালাইতে ছিল, এবং যেভাবে তার যে অহমিকা, তার যে আত্ম অহংকার, এবং তার যে স্বৈর মনোভাব, এবং তার যে প্রতিহিংসা পরায়ণ মনোভাব, যেটার বলির শিকার আমাদের বিএনপির বহু নেতাকর্মী। আমাদের বহু নেতাকর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমি আপনারা দেখতে পাইছেন আয়নাগর থেকে কেউ হয়তো বের হয়েছে। এই যে পরিবেশটা, আমিও তো আয়নাগরের মধ্যে আমার অবস্থাটা হয়ে যেত। আল্লাহর অশেষ রহমত, আমার ড্রাইভারকে ধরতে পারে নাই। আমার সহকারী আজাদকে আর আমাকে ধরে নিয়ে গেছিলো। আমার ড্রাইভারকে ধরতে পারলে আমার আর হদিস পাওয়া যেত না। আল্লাহ আমার হায়াত রাখছে, আমাকে তারা গুম করে নিয়ে আর হজম করতে পারে নাই। আমার দলের নেতাকর্মীরা জানছে যায় না আমার পক্ষে আমাকে বের করার জন্য তারা আন্দোলন গড়ে তুলছে। বিভিন্ন আমাদের দল থেকে প্রেস ব্রিফিং করছে, এবং আমার বিভিন্ন প্রতিবাদ জানানোর কারণে শেষ পর্যন্ত আমাকে আর তারা রাখতে পারে নাই। তো এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে আমি বাংলাদেশ থেকে বের হয়ে গেছি, আর আজকে যে ফেরত আসছি, 2টা আকাশ আর পাতাল পার্থক্য। মনে হয় যে নিজের দেশে। আমি তো আসলে মুক্তিযুদ্ধের সময় আমরা বুঝি না, কারণ ছোট। তো মুক্তিযুদ্ধটা তো ইতিহাসটা আমরা পড়ছি বা জানছি বা শুনছি, মুরব্বীদের সাথে আলাপ করছি, বই পড়ছি। বাস্তব মুক্তিযুদ্ধটা 2024-এ কী হয়েছে, আমি যদিও প্রবাসে, আমি সার্বক্ষণিকভাবে আমার এলাকার নেতাকর্মীর সাথে সম্পৃক্ত। এখানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই, এবং উপস্থিত আছেন আমাদের সদস্য সচিব জনাব সিরাজ ভাই, এবং আমাদের আরেকজন মেম্বার তুহিন ভাই সহ, বিবি শামীম ভাই সহ আমাদের লোকজন যারা উপস্থিত আছেন, ওনাদের সাথে টাচে থেকে আমি কাজ করে যাচ্ছি। যে ছাত্র আন্দোলন হয়েছে, আমি যতটা পারি আমি ততটা তাদের পাশে থেকে আমি চেষ্টা করছি কিভাবে বাংলাদেশ থেকে স্বৈরশাসক হাসিনাকে বিদায় করা যায়, তাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমি যেভাবে পারছি, আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে সরব থাকছি, তাদের সাথে কথা বলছি, দিক নির্দেশনা দিয়ে আমি কাজটা করছি।
আল্লাহর কাছে অশেষ রহমত যে তারা শেষ পর্যন্ত শেখ হাসিনা এই দেশ থেকে পালাই যেতে বাধ্য হয়েছে। কারণ কোনো স্বৈর শাসক, কোনো অত্যাচারী শাসক বেশি দিন টিকতে পারে না। আপনি দেখেন একটা জিনিস, কোনো কথা বললেই রাজাকার, কোনো কথা বললেই আপনার গুম, কোনো কথা বললেই খুন, টর্চারিং, কত কিছু, কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ ছিল। এখন দেখেন কত, আজকে আসার পরে আমি রাস্তার মধ্যে যে ছাত্র জনতাকে আমি দেখতেছি, তারা যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, তারা যেভাবে দেশটা নিয়ে কাজ করতেছে, তাদের মানে এই তাদের যে স্বপ্নটা, আমি চাই এই স্বপ্নটা মানে প্রকৃত অর্থেই যেন বাস্তবায়ন হয়, এটা হচ্ছে আমার চাওয়া। আমরা ইতিমধ্যেই বাংলাদেশে আপনি দেখতে পাইছেন যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসছেন, অস্থায়ী সরকারের যে ইউনূস স্যার আসছেন। ইউনূস স্যার কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যক্তি, উনি ব্যক্তি একটা দেশ, এরকম বিষয়টা। আমি মার্কেটিং করি, গার্মেন্টসের ব্যবসা করি, মার্কেটিং করি, সারা পৃথিবী জুড়ে আমি যাই। আমার সাথে যখন আমি কাস্টমারদের সাথে বসি, তখন বলে যে তোমার বাড়ি কই? বাংলাদেশ। ও, ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ। তাইলে আমরা কিন্তু ওনাকে নিয়ে গর্ব করি। আল্লাহর অশেষ রহমত যে উনি এখন দায়িত্বটা নিয়েছেন, আমরা আশা করতে পারি অচিরেই উনি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা করে দিবেন। উনি সেটা করবেন এবং পারবেন ইনশাল্লাহ, সেই বিশ্বাস আমি করি। আমি আরও যে জিনিসটা দেখতে পাইছি যে বাংলাদেশের এই যে ক্রান্তিলগ্ন ছিল, এই যে একটা দুঃসময় ছিল, দুঃসময়ে সেনাবাহিনী যেভাবে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে যেভাবে এই বাংলাদেশের এই দুঃসময়ে তারা আগায় আসছেন এবং অত্যন্ত চৌকসভাবে দেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেশের মানুষকে রক্ষা করছেন। আমি সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই। এবং ছাত্র জনতা, বিশেষ করে আপনাকে আরেকটা কথা বলি, আমি আবু সাইদের মৃত্যুটা সহ্য করার মতো না। এভাবে হাত পেতে রেখে সে বুক পেতে দিছে, বুকের মধ্যে কিভাবে গুলি চালাইতে পারলো? মানুষকে আতঙ্ক ধরানোর জন্য কি এভাবে বুকের মধ্যে গুলি করে দিতে পারে? তো এই যে একটা পরিবেশ, এই যে আবু সাইদের মৃত্যু, তারপরে মুগ্ধ, আপনি দেখছেন মুগ্ধ যখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া তার বাড়ি, সে মরার সময় তার সাথে পানিগুলো ছিল, শহীদ হওয়ার সময় তার সাথে পানিগুলো ছিল। এই যে তানভীর সহ এই যে অসংখ্য ছাত্র জনতা হাসতে হাসতে দেশের গণতন্ত্রের জন্য তাদের প্রাণটাকে একদম হাসতে হাসতে বিসর্জন দিছে। আমাদের আসলে এখন দরকার হলো কত সংখ্যক ছাত্র জনতা মারা গেছে, মানে শহীদ হয়েছেন, তার একটা তালিকা করা। কারণ কি, কারো হিসাব আমার কাছে গ্রহণযোগ্য না। কেউ বলতেছে 266, কেউ বলতেছে 500। নো, কারণ আমরা দেখতে পাইছি কিছু গণকবরেরও সন্ধান আমরা পাইছি ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে। তাইলে এক একটা গণকবরের মধ্যে 2-4 জনের লাশও দাফন করতে পারে। তাইলে আমরা কি করতে হবে? আমরা যদি প্রত্যেকটা বাড়ি খবর নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ অন্ততপক্ষে শহীদ হয়েছেন। আমরা একটা লিস্ট পেয়ে যাব। আমার মনে হয় এটা 1000 ছাড়িয়ে গেছে। আমার প্রত্যেকটা শহীদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এবং আপনার যারা আহত হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা জরুরি দরকার। আমরা সবাই মিলে সহযোগিতা করব। তারপরে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে, অনেকে রিক্সাওয়ালাদের মিছিল দেখছি, হ্যাঁ, বাচ্চারা বাসার মধ্যে থাকা অবস্থায় তাদেরকে গুলি করে, ওই হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলছে। তাদেরকে খুঁজে বের করে তাদের প্রকৃত মূল্যায়ন করার জন্য আমি জোর দাবি জানাই। আমি আমার প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, আপনারা জানেন গত 15 বছর ধরে এই দেশে নাই। উনি বিদেশ থেকে রাজনীতি করে যাচ্ছেন। ওনার বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, অনেকগুলো মিথ্যা মামলা ওনার কাছে দিয়ে রাখছে। উনি বাংলাদেশে আসতে পারতেছে না। যেহেতু বাংলাদেশে আমাদের এখন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি ওনার কাছে আকুল আবেদন জানাই যে উনি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই মামলাগুলো দ্রুত উঠাই দেওয়া, ওনাকে দেশে এসে রাজনীতি করার একটা পরিবেশ করে দেওয়ার জন্য ওনার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। পাশাপাশি আপনারা দেখছেন যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। ওনার হাজব্যান্ড দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, উনি দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন এবং ওনার বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। ওনাকে বিনা চিকিৎসায় 15 বছরে ওনাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। তো এখন উনি আলহামদুলিল্লাহ মুক্ত। ওনাকে উন্নত চিকিৎসার জন্য আমরা চেষ্টা করতেছি। ওনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করাটা খুব জরুরি। তো এখন আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে দেশবাসী যেভাবে ছাত্র জনতার আন্দোলনে আপনারা সাড়া দিয়েছেন এবং যেভাবে দেশটাকে গড়ার জন্য আপনারা স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্নে আমিও স্বপ্ন দেখি। আমরা চাই ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ফেরত আসবে। কোনো প্রকার এই যে কালকে পরশু দেখলাম কি ডাকাত বাংলাদেশ তো এই ডাকাতের পরিবেশ কখনো ছিল না। তারা ডাকাতি করতেছে, এগুলো তদন্ত করে খুঁজে বের করে তাদের সঠিক পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। এবং বিভিন্ন কিছু
আড়ালে আবডালে হইতেছে, এগুলা থেকে বাংলাদেশকে অচিরেই বাংলাদেশ একটা ভালো জায়গাতে চলে আসবে এবং দেশে একটা নির্বাচনের পরিবেশ ফেরত চলে আসবে। এবং আমি বিশ্বাস করি যে আল্লাহর রহমতে আমরা বিএনপিরে আমাদের দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়ে দিছে যে তোমরা সবার বাড়ি বাড়ি যাও, সবার ঘরে ঘরে যাও, সবার পাশে থাকো। কোনো প্রকার এখন রাজনীতি হলো, মূল মন্ত্র হইল জনগণের সেবা করা, কীভাবে জনগণের পাশে থেকে দেশটাকে গঠন করা যায়, এটা আমার নির্দেশ। তো আমরা ওনার নির্দেশ পেয়ে আমরা সবাই যার যেমনি কাজে লেগে গেছি। ধন্যবাদ আপনাকে। আর আমি আর একটা কথা বলবো, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা মানে ইতিমধ্যেই বিভিন্নভাবে ইনজুর্ড হয়েছেন আপনাদের প্রতি সমবেদনা জানাই এবং আমি জোর দাবি জানাই যে ওনাদের ব্যাপারে যেন দ্রুতই ভালো ব্যবস্থা নেওয়া হয়। আরেকটা কথা আমি দেখছি যে বিদেশে আমরা যারা আন্দোলনের মধ্যে শরিক হয়েছি, বিদেশে বিভিন্ন দেশে, আমেরিকা, ইউরোপের, কানাডা, বিভিন্ন দেশে, মিডল ইস্ট তো আপনার এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় যে মিডল ইস্টে আসলে রাজনীতি করা যায় না, অন্য দেশে তো প্রশ্নই আসে না। সেই দেশে আমাদের আন্দোলনের সাথে শরিক হয়ে হাজার হাজার মানুষ মাঠে নেমে গেছে, প্রবাসী মাঠে নেমে গেছে। নেমে যাওয়ার পরে কী হইলো, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে কাউকে 3 বছরের জেল দিয়েছে, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তা আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, এরা আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, তারা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের অর্থনীতিকে তারা চাঙ্গা রাখে। সুতরাং অর্থনীতির চাঙ্গার স্বার্থে অবশ্যই তাদেরকে যেইভাবেই হোক তাদেরকে জেল থেকে মুক্ত করার জন্য একটা পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি, করা প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। যে দর্শক যেমনটি বলছিলেন যে এই যে তিনি তার বক্তব্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, তার মধ্যে রেমিটেন্স যোদ্ধা রয়েছে, এই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে কথা বলেছেন এবং তার যে লোমহর্ষক একটি ঘটনা, তাকে অপহরণ করা হয়েছিল, সব মিলিয়ে তিনি কিন্তু একটি নতুন দেশের স্বপ্ন দেখছেন এবং সবাইকে নিয়ে কিন্তু দেশটি গড়ার জন্য তারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।